করোনা সংক্রমণ ঠেকাতে ব্যাংককে 1 মাস বন্ধ শ্রমিকদের 575টি ক্যাম্প। স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ ওঠায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। 3 বছর আগেই ফ্লোরিডারে ভবনে ত্রুটির কথা জানান প্রকৌশলী। মৃতের সংখ্যা বেড়ে 5, কমছে নিখোঁজ 156 জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা। পেন্টাগনের প্রতিবেদন প্রকাশের পর ফের এলিয়েন নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। 144 রহস্যজনক ইউএফওর কোনো ব্যাখ্যা নেই যুক্তরাষ্ট্রের কাছে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। করোনার বিস্তার রোধে ব্যাংককে শ্রমিকদের বসবাসের জন্য ব্যবহৃত 575টি কনস্ট্রাকশন ক্যাম্প 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। সেখানে 81,000-এর বেশি মানুষ থাকেন। সোমবার থেকে রাজধানী সহ আশপাশের 5টি প্রদেশে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মূলত গুচ্ছ সংক্রমণ রোধেই এই নীতিমালা আরোপ করা হলো। মে মাস থেকে কনস্ট্রাকশন ক্যাম্পগুলোতে 37টি গুচ্ছ সংক্রমণের ঘটনা চিহ্নিত করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী 30 দিন বন্ধ থাকবে রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ। রাত 9টার মধ্যে শপিং মল বন্ধ করতে হবে। যে কোনো অনুষ্ঠান উৎসবের আয়োজনে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। 20 জনের বেশি মানুষ এক জায়গায় একত্রিত হতে পারবে না। এছাড়া জনগণের চলাচল সীমিত। ব্যাংকক সহ মালয়েশিয়ার সীমান্তবর্তী 4টি প্রদেশের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। রোববারও দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন 42 জন, শনাক্ত হয়েছে 4000-এর মতো সংক্রমণ। হঠাৎই করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও লকডাউনে গেল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। শনিবার থেকে চলছে 2 সপ্তাহের বিধিনিষেধ। চলবে 9 জুলাই মধ্যরাত পর্যন্ত। এ সময় জরুরি সেবা ছাড়া অফিস আদালত বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার ওপর রয়েছে কড়াকড়ি। কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি 30 জনের শরীরে শনাক্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। রাজ্যটিতে এই ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা 110 জন। সংক্রমিতরা সবাই রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তাদের মাধ্যমে ব্যাপকভাবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই লকডাউন জারি করা হয়েছে। টিকা কার্যক্রমের মধ্যেই গত কয়েক মাসে অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনার বিস্তার। চলছে গণহারে নমুনা পরীক্ষা। শনিবারও রাজ্যটির কমপক্ষে 52,000 মানুষকে পরীক্ষার আওতায় আনা হয়। করোনা শিষ্টাচার ভঙ্গের অভিযোগ ওঠায় পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরই মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক চ্যান্সেলর সাজিদ জাভেদ। নিজ দপ্তরে সহকর্মী গিলা কোলাডানগেলোকে চুমু খেয়ে বিতর্কের ঝড় তোলেন ম্যাট হ্যানকক। গেল 6 মে স্বাস্থ্য অধিদপ্তরের ভেতরেই তাদের সেই আপত্তিকর ছবি তোলা হয়, যা প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড দি সান। হ্যানকক এবং গিনা দুজনই বিবাহিত এবং 3 সন্তানের জনক জননী। এই ঘটনায় নিজ দলের আইন প্রণেতাদের কঠোর নিন্দা সমালোচনার মুখে পড়েন হ্যানকক। ক্ষমার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে 10 নং ডাউনিং স্ট্রিট, কিন্তু দায়বদ্ধতা জায়গা থেকে শনিবার পদত্যাগপত্র জমা দেন হ্যানকক। এক ভিডিও বার্তায় বলেন, যখন ফ্রন্টলাইনাররা জীবন ঝুঁকিতে ফেলে মহামারী মোকাবেলা করছেন, সে সময় বিধিমালা অমান্য করা তার উচিত হয়নি। মহামারীতে প্রত্যেকের বলিদানের বিষয়টি বুঝতে পেরেছি। শারীরিক দূরত্ব বজায় রাখার শিষ্টাচার কঠোরভাবে পালন করা উচিত ছিল। করোনার বিস্তার রোধেই সেটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ভাঙার কারণে আমি অত্যন্ত দুঃখিত। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সবশেষ, আমার ব্যক্তিগত জীবনকে এসব আলোচনা থেকে অনেক দূরে রাখতে চাই। 24 ঘন্টায় বিশ্বজুড়ে 7,000-এর বেশি প্রাণ গেছে করোনা ভাইরাসে। মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে 39,32,000। প্রায় 3,61,000 নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 18,15,30,000। দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ব্রাজিল। তবে দেশটিতে শনিবার কিছুটা নিম্নমুখী ছিল গ্রাফ। 1547 জনের মৃত্যু আর 64,000-এর ওপর কোভিড আক্রান্ত হয়েছেন এই দিন। ভারতে করোনায় মারা গেছে 1,256 জন। 50,000-এর কাছাকাছি মানুষের দেহে ভাইরাস চিহ্নিত হয়েছে। কলম্বিয়ায় প্রাণহানি 700-র কাছাকাছি। রাশিয়ায় মৃত্যু হয়েছে 6 শতাধিক। গত 24 ঘন্টায় আর্জেন্টিনায় কিছুটা প্রাণহানি কমেছে, মারা গেছেন 338 জন। 3 বছর আগেই ফ্লোরিডার ধসে পড়া ভবনটিতে কাঠামোগত ত্রুটির কথা বলা হয়েছিল। শনিবার নিউ ইয়র্ক টাইমস জানায়, সংস্কার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, যার ফলশ্রুতিতে ভয়াবহ এই ভবন ধস হলো। দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। তবে নিখোঁজ 156 জনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তৃতীয় বিশ্বে মাঝে মধ্যে চোখে পড়ে এমন দুর্ঘটনা, কিন্তু মিয়ামির মতো উন্নত আধুনিক শহরে এমন ভবন ধসের ঘটনা অনেকটাই নজিরবিহীন।
3 বছর আগে চ্যাম্পলিন টাওয়ারের কলামে ফাটল এবং কাঠামোগত ত্রুটির কথা বলেছিল এক কনসালটেন্সি ফার্ম। 40 বছরের পুরনো ভবনটি সংস্কারের পরিকল্পনা আর বাজেটও তুলে ধরেন প্রকৌশলী ফ্রাঙ্ক মোরাপিতো। কিন্তু কাজ শুরু হবে করে 2018 সালে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। এর আগেই ধসে পড়ল ভবনটি। প্রশাসন বলছে সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও বাড়ছে প্রাণহানির সংখ্যা। নিখোঁজদের সন্ধানে রাত দিন তৎপর উদ্ধারকর্মীরাও। তৃতীয় দিনের তল্লাশি শেষে ধ্বংসস্তূপের নিচ থেকে মিলেছে আরও একজনের মরদেহ। উদ্ধারকর্মীদের দাবি, সেখানেই তারা কয়েকজন মানুষের উপস্থিতির আভাসও পেয়েছেন। এখনও 1.5 শতাধিক মানুষ নিখোঁজ। কিভাবে দুর্ঘটনা হলো সেটি এখন আমাদের মাথা ব্যথা নয়। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়া কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেয়নি কর্তৃপক্ষ। অভিযানের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চান রাজ্যের নেতারা। এটা খুবই জটিল দুর্ঘটনা। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য রইল সমবেদনা, তাদের পাশেই রয়েছি আমরা। তবে ধ্বংসস্তূপের নিচে আটকা বাসিন্দাদের দ্রুততম সময়ে উদ্ধারে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। উন্নত প্রযুক্তির মাধ্যমে সহায়তা করলে হোয়াইট হাউসের প্রতি কৃতজ্ঞ থাকব। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1:30 নাগাদ ধসে পড়ে সার্ফসাইড এলাকার চ্যাম্পলিন টাওয়ারের একাংশ। 136টি অ্যাপার্টমেন্টের 55টি মিশে গেছে ধুলোয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বাইডেন সরকারের অভিবাসন নীতিমালার তুলোধনা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার পর শনিবার প্রথমবারের মতো ওহাইওতে তিনি সমাবেশ করেন। তাতে বারবারই আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়যুক্ত করার আহ্বান জানান। অভিযোগ তুলেন মার্কিনীদের আবেগ নিয়ে খেলছেন ডেমোক্র্যাট সরকার। বলেন তার শাসনামলে দক্ষিণ সীমান্তবর্তী রাজ্যগুলোতে শূন্যের ঘরে নেমে এসেছিল অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। সেখানে নিত্য নতুন নীতিমালার মাধ্যমে লাখ লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে, যা অতিরিক্ত চাপ ফেলবে মার্কিনীদের উপর। এই অন্যায় শাসন থেকে মুক্তির জন্যই 2024 সালের নির্বাচনে আবারও রিপাবলিকানদের ভোট দেওয়ার তাগিদ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আমাদের চোখের সামনেই ধ্বংস করে দিচ্ছেন জো বাইডেন। যারা দেশকে রক্ষা করতে চান তারা অবশ্যই মধ্যবর্তী এবং 2024 সালের নির্বাচনে রিপাবলিকানদের ভোট দিন। বিগত শাসনামলে কষ্টার্জিত সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে উড়নচণ্ডী প্রশাসন। শত্রুদের সামনেই মাথা নত হচ্ছে যুক্তরাষ্ট্রের। বিশ্বমঞ্চে লজ্জাস্কর পরিস্থিতিতে ফেলছে দেশকে। সত্যি সত্যিই কি তাহলে এলিয়েন আছে? অত্যাধুনিক ফ্লাইং সসারে চড়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ভিন গ্রহের বাসিন্দারা? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বহুল আলোচিত রিপোর্ট প্রকাশের পর জোরে সুরে এই প্রশ্ন উঠেছে। 17 বছরে অন্তত 144 বার আকাশে রহস্যজনক উড়ন্ত বস্তু বা ইউএফও দেখেছেন মার্কিন বৈমানিকরা। এসব যান কোত্থেকে এসেছে, কারা এর যাত্রী, তার কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানের কাছে। পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব আছে? ভিন গ্রহের কেউ কি আমাদের উপর নজরদারি করছে? এমন প্রশ্ন নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। সায়েন্স ফিকশন, ভিডিও গেমস কিংবা চলচ্চিত্র, নানা মাধ্যমে নানাভাবে উঠে এসেছে এলিয়েন আর তাদের রহস্যজনক যান। কিন্তু ফ্লাইং সসার কি শুধুই কল্পনা, নাকি বাস্তবেও অস্তিত্ব আছে এর? পৃথিবীর আকাশে এমন রহস্যজনক বস্তুর অস্তিত্বের কথা শোনা যায় 40-এর দশক থেকেই। তবে বরাবরই বিষয়টি গুঞ্জন কিংবা দৃষ্টিভ্রমের আলোচনায় সীমাবদ্ধ ছিল। এই প্রথম যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফওর অস্তিত্ব। গেল 1.5 দশকে এমন 144টি উড়ন্ত বস্তুর রিপোর্ট পেয়েছে পেন্টাগন। কিছু ধরা পড়েছে রাডার বা সেন্সরে। 11টি ক্ষেত্রে নিজ চোখে ইউএফও দেখার কথা জানিয়েছেন সামরিক বাহিনীর পাইলটরা। সাদা আয়তকার বস্তুটি অদ্ভুতভাবে ছুটছিল। কোন দিকে যাচ্ছিল সেটাও বোঝা যায়নি। ধোঁয়া ছিল না। ফ্লাইট কন্ট্রোলে আলাদা কিছু ছিল বলে দেখা যায়নি। ছবি নেওয়ার চেষ্টা করতেই উধাও হয়ে গেল। জানি না সেটা কি ছিল। কয়েকজন পাইলট জানিয়েছেন দুর্গমতম এলাকা কিংবা নির্জন মহাসাগরে রহস্যজনক যানের অস্তিত্ব দেখে চমকে যাওয়ার কথা। কয়েকটি ক্ষেত্রে অল্পের জন্য ইউএফওর সাথে সংঘর্ষ এড়িয়েছে মার্কিন যুদ্ধবিমান। পাইলটরা বলছেন অবিশ্বাস্য দ্রুতগতি সেসব যানের গঠন বা গতিবিধি এখন পর্যন্ত মানুষের উদ্ভাবিত প্রযুক্তির সক্ষমতার বাইরে।
F-18 স্কোয়াড্রনের সবাই 2014 সালে ভার্জিনিয়ায় ইউএফওর দেখা পাই। এটা বর্ণনা করা কঠিন, অনেক উঁচুতে, প্রচন্ড গতি। আমরা ভেবেছি অন্য দেশের নজরদারি কর্মসূচির অংশ হতে পারে, আবার অন্য জগতের কিছু কিনা তা নিয়েও কথা হয়েছে আমাদের মাঝে। হ্যাঁ, নিরাপত্তার ক্ষেত্রে নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। মার্কিন কংগ্রেসের নির্দেশে শুক্রবার ইউএফও নিয়ে রিপোর্ট প্রকাশ করে পেন্টাগন। আকাশে রহস্যজনক যানের অস্তিত্ব স্বীকার করলেও এর কোনো ব্যাখ্যা নেই পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ক্ষমতাধর সামরিক বাহিনীর কাছে। এসব যান অপার্থিব কিছু কিনা প্রতিবেদনে স্পষ্ট করে তা বলা হয়নি, আবার সে সম্ভাবনা নাকচও করা হয়নি। তাই ইউএফও কি কিংবা এর সক্ষমতাই বা কি, সে রহস্যের কুলকিনারা হয়নি। আমি বলছি না এর অস্তিত্ব নেই, প্রশ্ন হলো এটা কি, উদ্দেশ্য কি, এর সক্ষমতাই বা কি। ভাবুন তো, এমন এক প্রযুক্তি যা রাডারে ধরা পড়ে না, বাতাসে, পানিতে, এমনকি সম্ভবত মহাশূন্যেও চলতে পারে। পাখা নেই, ফ্লাইট পরিচালনার কোনো কন্ট্রোল সারফেসও নেই। পেন্টাগন প্রতিবেদন দিলেও অবশ্য অপার্থিব বা ব্যাখ্যাতীত যানের অস্তিত্ব মানতে নারাজ যুক্তরাষ্ট্রের অনেক পণ্ডিত। অনেকে তো মনে করেন যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্রেরই পরীক্ষা নিরীক্ষার অংশ এসব ইউএফও। নেভাদায় এরিয়া 51-এ ইউএফও তৈরির গুঞ্জনও আছে। এসব বিশ্লেষকের মতে সত্যি সত্যি পৃথিবীতে এসে থাকলে এলিয়েনের দেহ, নিদেনপক্ষে ফ্লাইং সসারের ধ্বংসস্তূপ পাওয়া যেত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে 5 আরোহীর প্রাণ গেছে। শনিবার সকালে আলবুকার্ক শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। জানায় অন্তত 100 ফুট উচ্চতা থেকে ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ে বেলুনটি। ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরেকজন মারা যান। নিহতদের 3 জন পুরুষ এবং 2 জন নারী। দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি, চলছে তদন্ত। এদিকে বৈদ্যুতিক লাইনের উপর বেলুনটি পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। বর্তমানে বিদ্যুৎহীন আছেন প্রায় 13,000 গ্রাহক। ফিলিস্তিনের কারাগারে বিরোধী নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম তীর। শনিবার রামাল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গত বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে আটক হন প্রেসিডেন্টের সবচেয়ে বড় সমালোচক হিসেবে পরিচিত নিজার বানাত। এ সময় তাকে রড দিয়ে এলোপাতাড়ি পেটানো হয় বলে অভিযোগ পরিবারের। পরে কারাগারে তার মৃত্যু হলে ব্যাপক ক্ষোভ ছড়ায় রামাল্লা জুড়ে। 3 দিন ধরে রাজপথে বিক্ষোভকারীরা। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছড়ে দাঙ্গা পুলিশ। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারী ও সাংবাদিককে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন 43 বছর বয়সী বানাত। যৌন হয়রানি বৃদ্ধির পেছনে নারীদের অশালীন পোশাক অনেকাংশে দায়ী। প্রধানমন্ত্রী ইমরান খানের এই বক্তব্যের বিরুদ্ধে পাকিস্তানে চলছে বিক্ষোভ সমাবেশ। শনিবার বাণিজ্যিক রাজধানী করাচিতে বিশাল পরিসরের বিক্ষোভ আয়োজন করেন মানবাধিকার কর্মীরা। বিষয়টি নিন্দা জানিয়েছে বিরোধী দল। অবিলম্বে প্রধানমন্ত্রীকে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তারা। একই সাথে তার পদত্যাগও চাওয়া হয়। গেল সপ্তাহে মার্কিন টেলিভিশন চ্যানেল এইচবিওর একটি ডকুমেন্টারি সিরিজে সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, কোনো পুরুষ রোবট না হয়ে থাকলে স্বল্প বসনা নারীর প্রতি তিনি আকৃষ্টই হবেন। এর মাধ্যমে সমাজে ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পায়। গেল 2 মাসের মধ্যে দ্বিতীয়বার এই ইস্যুতে সমালোচনার মুখোমুখি হলেন ইমরান খান। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অভ্যুত্থান বিরোধী মশাল মিছিলে চালানো পুলিশি অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন। শনিবার ধরপাকড়ের শিকার হন অনেকে। গণতন্ত্রপন্থীরা শহরটির মূল সড়কে জান্তা বিরোধী ব্যানার মশাল নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে আনুষ্ঠানিক সূচনা হলো বহুল আলোচিত খাল খনন প্রকল্পের। শনিবার $1,500 কোটি ক্যানেল ইস্তাম্বুলের উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বসফরাস প্রণালীর উপর চাপ কমাতেই এই মেগা প্রকল্প বলে দাবি তার। অবশ্য বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তুরস্কর লক্ষ্য বলে মনে করছেন অনেকে। 1 দশক আগেই উচ্চাভিলাষী এ পরিকল্পনা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট এরদোগান। 2018 সালে তার নির্বাচনী ইশতেহারেও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল ক্যানেল ইস্তাম্বুল। অবশেষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হলো মহাযজ্ঞের সূচনা।
বসফরাস প্রণালীর মাধ্যমে প্রাকৃতিকভাবে সংযুক্ত হলেও কৃষ্ণ ও মর্মর সাগরের মধ্যে এবার খনন করা হবে ৪৫ কিলোমিটার দীর্ঘ খাল। বসফরাসের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে থাকলেও তা থেকে সরাসরি আয় হয় না তাদের, তাই সুয়েজ বা পানামার আদলে কৃত্রিম খালের মাধ্যমে বড় অঙ্কের উপার্জনের পরিকল্পনা তুর্কি সরকারের। প্রেসিডেন্ট এরদোগানের দাবি, বসফরাসের উপর চাপ কমাতেই এই উদ্যোগ। সামুদ্রিক ফেনার কারণে মর্মসাগরের অবস্থা খারাপ। বসফরাস প্রণালীর পরিস্থিতিও উদ্বেগজনক। নৌযান চলাচল বন্ধ করে দেওয়া সম্ভব নয়, তাই ক্রমবর্ধমান চাপ সামলাতে নতুন খালের পরিকল্পনা। ইস্তাম্বুলের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রকল্প। প্রতি বছর ৪৩,০০০ জাহাজ চলাচল করে বসফরাস প্রণালীর মধ্য দিয়ে, তবে পারাপারের জন্য দীর্ঘ সময় আটকে থাকতে হয় জাহাজগুলোকে। নতুন খালে দিনে ১৮৫টি জাহাজ চলতে পারবে বলে দাবি তুরস্কের। তবে কৃষিভূমি নষ্ট করে কৃত্রিম খাল খননের তীব্র বিরোধিতা করছেন পরিবেশবিদরা। সামুদ্রিক বাস্তুসংস্থান নষ্ট, শহরে বিশুদ্ধ পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত, এমনকি ভূমিকম্পের আশঙ্কার কথাও বলছেন অনেকে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরাও, কারণ এই প্রকল্পের কারণে ভূমিকম্পের ঝুঁকি তৈরি হবে। বিজ্ঞানীরা বলছেন এতে মর্মর ও কৃষ্ণসাগরের ভারসাম্য আরও নষ্ট হবে। সবার আপত্তি সত্ত্বেও একজন ব্যক্তির গোয়ার্তুমির কারণে বিপর্যয় নেমে আসবে। ক্যানেল ইস্তাম্বুল প্রকল্পের আওতায় ৬ বছরে সেতু, রাস্তা, নতুন বিমানবন্দর সহ একাধিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তুরস্কের মেগা প্রকল্পে উদ্বেগ জানিয়েছে রাশিয়াও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান ডিউকের হেলিকপ্টারে হামলার ঘটনার কোনো সুরাহা হয়নি, এখনও গ্রেপ্তার করা যায়নি কাউকে। পুলিশ পরিচালকের নেতৃত্বে তদন্ত চলছে। ঘটনাস্থলে পাওয়া একটি রাইফেলকে সূত্র ধরে কাজ করছেন গোয়েন্দারা। শুক্রবার কাটাটুম্বো প্রদেশে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে অজ্ঞাত অস্ত্রধারীরা। এ সময় তার সাথে ছিলেন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী। জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। ভেনেজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলটিতে বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি ELN গ্রুপের আধিপত্য রয়েছে। দলটি সাবেক ফার্ক গেরিলাদের অংশ। মাদক চোরাচালানকে কেন্দ্র করে অঞ্চলটিতে আরও কিছু অপরাধী চক্র সক্রিয় রয়েছে। হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬টি নৌযান। দক্ষিণাঞ্চলীয় আবেরদিন জেলায় রোববার ভোররাতে আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ বলছে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে সেই সময়। ১১টি ফায়ার বোট, ৮টি বিমানসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম মোতায়েন করা হয়েছে আগুন নেভাতে। নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ পর্যন্ত গুরুতর দগ্ধ একজনকে উদ্ধার করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেক্সিকোতে ঔষধ তো বটেই, শ্যাম্পু, ফেস প্যাকের মতো প্রসাধনীতে এখন ব্যবহৃত হয়েছে গাঁজা। দেশটির রাজধানীতে বাণিজ্যিক পরিসর বাড়াতে হচ্ছে গাঁজা কনভেনশন। গুণগত মান বিবেচনায় এগিয়ে এসব পণ্য, এমনটাই দাবি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। গেল মার্চে চিত্ত বিনোদনের জন্য গাঁজা সেবন এবং গাঁজা থেকে ওষুধ ও বৈজ্ঞানিক পণ্য উৎপাদনের অনুমোদন দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় বৃহৎ পরিসরে উৎপাদনে গেছে কোম্পানিগুলো। দাবি, গাঁজার ওষুধি গুণাগুণ মাদক দ্রব্যের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন যথাযথ উদ্যোগ নিলে মেক্সিকোর অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখতে পারবে এই গাছ। ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী গাঁজার $৭৪ বিলিয়ন বাজার তৈরি হবে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।